হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ একাডেমি। জিকে বুস্টার 3000+ স্পেশাল এমসিকিউ সিরিজের এটা 6 নম্বর ভিডিও। এখানে আমরা গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন নিয়ে বিশদে আলোচনা করব। আশা করি এই সিরিজের আগের ভিডিওগুলো তোমরা দেখেছো। যদি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আশা করি এই ভিডিও সিরিজ থেকে তোমরা উপকৃত হচ্ছ। ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তো দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে ইজ অবজার্ভ অন। তো অ্যান্সার হবে 13ই আগস্ট। 13ই আগস্ট হচ্ছে ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে পালন হয়। এবং এর সঙ্গে সঙ্গে যে রাখবে অপশান এতে যেটা রয়েছে 12th আগস্ট। 12th আগস্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ইউথ ডে, আন্তর্জাতিক যুব দিবস। এবং মনে রাখবে 2000 সাল থেকেই এই আন্তর্জাতিক যুব দিবস পালন হয়। এবং 13ই আগস্ট হচ্ছে ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে। নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ দ্য বুক লাইফ অফ পি। এটা অনেকে পাই উচ্চারণ করে। হু ইজ দ্য অথর অফ দ্য বুক লাইফ অফ পি বা পাই, অনেকে পাই উচ্চারণ করে। তো লাইফ অফ পি এই বইটির লেখক হচ্ছে ইয়ান মার্টিন। এর সঙ্গে সঙ্গে যে রাখবে এইটা একটা মুভি আছে, লাইফ অফ পি নামেরই একটা মুভি রয়েছে। এবং এই যে লেখা বইটা, সেই বইটা লিখেছিল হচ্ছে ইয়ান মার্টিন। অ্যাকচুয়ালি ইয়ান মার্টিন হচ্ছে একজন ক্যানাডিয়ান অথর, কানাডার লেখক। এর সঙ্গে সঙ্গে জানবে যেটা, এই বইয়ের জন্য তিনি কিন্তু ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, ইয়ান মার্টিন ম্যান বুকার পুরস্কার পেয়েছিল এই লাইফ অফ পি নামক নোবেলটার জন্য। এটা সিএইচএসএল একটা শিফট এসেছিল। নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য চেয়ারম্যান অফ রেলওয়ে বোর্ড অফ ইন্ডিয়া। হু ইজ দ্য চেয়ারম্যান অফ রেলওয়ে বোর্ড অফ ইন্ডিয়া। এটা খুব খুব ইম্পর্টেন্ট, আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট এটা। তো মনে রাখবে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান হচ্ছে সুনীত শর্মা, বর্তমান চেয়ারম্যান সুনীত শর্মা। এর আগে প্রথম চেয়ারম্যান এবং সিইও ছিল হচ্ছে বিনোদ কুমার যাদব বা ভিকে যাদব। অনেক পরীক্ষার অপশানে ভিকে যাদব থাকে, এনটিপিসিতে এটা এসেছিল। তখন কিন্তু ভিকে যাদব ছিল হচ্ছে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান, এবং এখন চেঞ্জ হয়ে গেছে, এখন হয়েছে সুনীত শর্মা। তাহলে এটা মনে রাখবে, রেলওয়ে বোর্ডের বর্তমান চেয়ারম্যান হচ্ছে সুনীত শর্মা, এবং এর আগে ছিল হচ্ছে বিনোদ কুমার যাদব, এবং তিনি প্রথম রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার। নেক্সট, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ TRAI, ট্রাই। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ট্রাই। ট্রাইয়ের ফুল ফর্ম কি, ট্রাইয়ের পুরো নাম কি? তো হবে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ অপশান ডি, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। এই ট্রাই 1997 সালে তৈরি হয়েছিল। 1997 সালে ট্রাই তৈরি হয়েছিল, TRAI, ট্রাই। এবং এর যে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টার কিন্তু অ্যাকচুয়ালি নিউ দিল্লিতে অবস্থিত। নিউ দিল্লিতে এই ট্রাইয়ের হেডকোয়ার্টার অবস্থিত। যে রাখবে 1927 সালে ট্রাই বা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল, এবং এর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে, TRAI, ট্রাই। নেক্সট প্রশ্ন, দ্য ধোলা সাদিয়া ব্রিজ ইজ অলসো কল্ড। দ্য ধোলা সাদিয়া ব্রিজ ইজ অলসো কল্ড। ধোলা সাদিয়া ব্রিজের অপর নাম কি বা অন্য কি নামে পরিচিত ধোলা সাদিয়া ব্রিজ? তো অ্যান্সার হবে হচ্ছে ভূপেন হাজারিকা সেতু। ভূপেন হাজারিকা সেতু হচ্ছে ধোলা সাদিয়া ব্রিজের অপর নাম বা অন্য নাম। এর সঙ্গে সঙ্গে যে রাখবে এই ধোলা সাদিয়া ব্রিজ রয়েছে হচ্ছে আসাম আর অরুণাচল প্রদেশের কাছে। অ্যাকচুয়ালি আসামে রয়েছে এটা, এটা আসাম আর অরুণাচল প্রদেশের বর্ডারে রয়েছে। অ্যাকচুয়ালি কি বিষয়টা এরকম যে একদিকে আসাম, একদিকে অরুণাচল প্রদেশ, তার মাঝখানে প্রবাহিত হয়েছে লোহিত নদী। সেই লোহিত নদীর উপরে এই ব্রিজটা হয়েছে। তো তুমি একদিকে আসামের দিক থেকে উঠলে তুমি অরুণাচল প্রদেশে চলে যাবে, আর অরুণাচল প্রদেশের দিক থেকে উঠলে এই ব্রিজে তুমি আসামের দিকে চলে আসবে। এরকম একটা লোকেশানে এটা তৈরি করা হয়েছে। কোন নদীর উপর? লোহিত নদী। আবার বলে দিচ্ছি, আসাম বা অরুণাচল প্রদেশের লোহিত নদীর উপর এই ধোলা সাদিয়া ব্রিজ রয়েছে, যার অপর নাম হচ্ছে ভূপেন হাজারিকা সেতু। এটা নিয়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট আপকামিং এক্সামের জন্য। ওই লোহিত নদী হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপনদী। ব্রহ্মপুত্র নদীর উপনদী হচ্ছে ওই লোহিত নদী, তার উপরেই এটা করা হয়েছে। নেক্সট প্রশ্ন, ফোর্ট উইলিয়াম ইজ লোকেটেড ইন হুইচ সিটি। এটা খুব সহজ প্রশ্ন। ফোর্ট উইলিয়াম ইজ লোকেটেড ইন হুইচ সিটি। ফোর্ট উইলিয়াম কোথায় অবস্থিত? অ্যান্সার হচ্ছে কলকাতা। আমরা সবাই জানি ক্যালকাটা বা কলকাতা। এটা অ্যাকচুয়ালি হুগলি নদীর তীরেই অবস্থিত। নেক্সট প্রশ্ন, তামিল নিউ ইয়ার ইজ সেলিব্রেটেড অন। তামিল নিউ ইয়ার কত তারিখে পালন করা হয় বা উদযাপন করা হয়? তো অ্যান্সার হচ্ছে 14 এপ্রিল। 14ই এপ্রিল হচ্ছে তামিল নিউ ইয়ার পালন করা হয়। 14 এপ্রিল তামিল নিউ ইয়ার পালন করা হয়। এবং এটার নাম অ্যাকচুয়ালি হচ্ছে পাথান্ডু বা পুথান্ডু, এরকম উচ্চারণ হবে। তামিল তো আমি উচ্চারণ করতে পারবো না ভালোভাবে,
তো উচ্চারণ ইংলিশ অনুযায়ী হবে হচ্ছে পুথান্ডু, PUTHANDU, পুথান্ডু। এই তামিল যে নিউ ইয়ার এটাকে বলা হচ্ছে পুথান্ডু, PUTHANDU, পুথান্ডু। এর সঙ্গে সঙ্গে যে রাখবে আরেকটা হয় হচ্ছে মারাঠি নিউ ইয়ার, এটা তামিল নিউ ইয়ার হচ্ছে, একটা মারাঠি নিউ ইয়ার হয়। তো সেই মারাঠি নিউ ইয়ারকে বলা হচ্ছে গুদি পাদওয়া, গুদি পাডওয়া, মনে রাখবে, এগুলো পরীক্ষা আসে, এটা এনটিপিসিতে এসেছিল, ঠিক আছে। তামিল নিউ ইয়ারকে বলা হচ্ছে পুথান্ডু, আর মারাঠি নিউ ইয়ারকে বলা হচ্ছে গুধি পাধুয়া, GUDHI, গুধি PADWA, পাদওয়া। আমার প্রোনাউন্সিয়েশন অন্য হতে পারে কারণ মারাঠি ভাষা। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ MIDI? MIDI এর পুরো নাম কি? MIDI, তো MIDI এর পুরো নাম হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিজিটাল ইন্টারফেস, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিজিটাল ইন্টারফেস, অর্থাৎ অপশান বি, অপশান বি হচ্ছে অ্যান্সার, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিজিটাল ইন্টারফেস, মাথায় রাখবে। এগুলো পরীক্ষা আসে, এনটিপিসিরই প্রশ্ন এগুলো, সবগুলো এগুলো এনটিপিসিতে এসেছে। এবারে যে এনটিপিসি হলো সেই এনটিপিসি এক্সামে এই প্রশ্নগুলো সব কটাই এসেছে। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ মিনি হরপ্পা? নিচের অপশানগুলির মধ্যে কোনটি মিনি হরপ্পা নামে পরিচিত? মিনি হরপ্পা, তো অ্যান্সার হবে লোথাল। লোথাল হচ্ছে মিনি হরপ্পা নামে পরিচিত। এই লোথাল ডিসকভার করেছিল হচ্ছে SR রাও, মনে রাখবে, SR রাও এই লোথাল ডিসকভার করেছিল। এবং এই লোথাল হচ্ছে একটা পোর্ট সিটি, বন্দর, মনে রাখবে, লোথাল হচ্ছে একটা পোর্ট সিটি যেটা গুজরাটে অবস্থিত, এবং এটা আবিষ্কার করেছিল SR রাও। এই সম্পর্কে বহু পরীক্ষাতে প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন, এ ক্লে মডেল অফ প্লাউ হ্যাজ বিন ফাউন্ড ফ্রম, মানে একটি মাটির লাঙলের মডেল কোথা থেকে পাওয়া গেছে? তো অ্যান্সার হচ্ছে বানোয়ালি, বানোয়ালি থেকে পাওয়া গেছে। এবং যে রাখবে এই বানোয়ালি হচ্ছে অ্যাকচুয়ালি হরিয়ানাতে অবস্থিত। বানোয়ালি আগেরটা ছিল হচ্ছে লোথাল, লোথাল হচ্ছে গুজরাট, আর বানোয়ালি হচ্ছে হরিয়ানা, হরিয়ানাতে অবস্থিত বানোয়ালি। এই বানোয়ালি আবিষ্কার করেছিল হচ্ছে অ্যাকচুয়ালি RS বিস্ত, RS বিস্ত আর্কিওলজিস্ট, উনি এই বানোয়ালি যে সাইটটা সেটা সন্ধান দিয়েছিল। এবং নেক্সট প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ দ্য লিবারেটর অফ দ্য প্রেস? নিম্নলিখিত নামগুলির মধ্যে কে লিবারেটর অফ প্রেস নামে পরিচিত? লিবারেটর অফ দ্য প্রেস, উত্তর হবে হচ্ছে চার্লস মেটক্যাপে। চার্লস মেটক্যাপ হচ্ছে লিবারেটর অফ প্রেস নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, দ্য স্প্লিট বিটুইন দ্য এক্সট্রিমিস্ট অ্যান্ড মডারেটস কেম আপ ইন হুইচ সেশন? এটা কংগ্রেসের সেশনের কথা বলছে, অর্থাৎ কংগ্রেসের কোন সেশনে কংগ্রেস এক্সট্রিমিস্ট এবং মডারেটসে ভাগ হয়ে গিয়েছিল, অর্থাৎ চরমপন্থী এবং নরমপন্থীতে ভাগ হয়ে গিয়েছিল? তো তোমরা আশা করি জানো, সেটা হচ্ছে 1907 সালের সুরাট সেশন, উত্তর হবে অপশান সি, সুরাট সেশন। সুরাট সেশনে কংগ্রেস নরমপন্থী এবং চরমপন্থী দলে ভাগ হয়ে গিয়েছিল। এবং এর সঙ্গে সঙ্গে যে রাখবে, তখন এই যে সুরাট অধিবেশন, এই সুরাট অধিবেশনের প্রতিনিধিত্ব করেছিল হচ্ছে রাসবিহারী ঘোষ, ঠিক আছে। এর পাশাপাশি জানবে চরমপন্থী এবং নরমপন্থী দল আবার একসঙ্গে হয়েছিল হচ্ছে 1916 সালের সেশনে, যেখানে প্রতিনিধিত্ব করেছিল অম্বিকাচরণ মজুমদার। মনে রাখবে, পরীক্ষা আসে, এই দুটো সম্পর্কে বহুবার পরীক্ষাতে আসে। এগুলো সবই কিন্তু এনটিপিসির প্রশ্ন, আমি যা দেখছি এখানে যা প্রশ্নগুলো দিয়েছে এগুলো সবই এনটিপিসির প্রশ্ন, সবই এনটিপিসিতে এসেছে। নেক্সট প্রশ্ন, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এম্পাওয়ার দ্য পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন? সংবিধানের কোন ধারা পার্লামেন্টকে সংবিধান সংশোধনের ক্ষমতা দেয়? সংবিধানের কোন ধারা পার্লামেন্টকে সংবিধান সংশোধনের ক্ষমতা দেয়? আশা করি তোমরা জানো, সংবিধানের 368 নম্বর ধারা সংবিধান সংশোধনের বিষয়ে বলে। 368 নম্বর ধারা, পার্লামেন্টের দ্বারা যে ভারতের সংবিধান সংশোধন করা যাবে সে বিষয়ে এই আর্টিকেল 368 বা 368-এ বলা হয়েছে। এবং মনে রাখবে, এই যে প্রভিশনটা সংবিধান সংশোধনের যে বিষয়, এটা নেওয়া হয়েছে কিন্তু সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে। এই বিষয়ে একটা ভিডিওর ডিটেলস রয়েছে, কোন দেশের সংবিধান থেকে কোন কোন বিষয় ভারতের সংবিধানে নেওয়া হয়েছে সে বিষয়ে একটা ডিটেলস ভিডিও আছে, তোমরা দেখে নিও, কুইক জিকে রিভিশন সিরিজের ভিডিও। এবং এর সঙ্গে সঙ্গে জানবে এই সংবিধানের যে অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ এই আর্টিকেল 368, এটা কিন্তু পার্ট 20-তে রয়েছে, 20 নম্বর পার্টে, 20 নম্বর অংশে এই আর্টিকেল 368 রয়েছে, যেখানে সংবিধান সংশোধনের বিষয়ে বলা রয়েছে। এবং এই সংবিধান সংশোধনের বিষয়টা হচ্ছে সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। এই বিষয়গুলো জেনে রাখবে, বহু পরীক্ষা আসে। নেক্সট প্রশ্ন, ফান্ডামেন্টাল রাইটস ওয়াজ গিভেন ইন হুইচ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? মানে ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? সহজ কথায়, ভারতের সংবিধানের কোন অংশে
মৌলিক অধিকারের কথা বলা হয়েছে বা মৌলিক অধিকারের বিষয় রয়েছে? তো উত্তর হবে হচ্ছে পার্ট 3। পার্ট 3তে মৌলিক অধিকার সম্পর্কে রয়েছে। এবং মনে রাখবে পার্ট 2তে হচ্ছে নাগরিকত্ব সম্পর্কে রয়েছে। পার্ট 2তে নাগরিকত্ব সম্পর্কে রয়েছে অর্থাৎ সিটিজেনশিপ। পার্ট 3তে রয়েছে ফান্ডামেন্টাল রাইটস। আর পার্ট 4-এ রয়েছে যেটা, সেটা হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। পার্ট 4-এ রয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। এগুলো থেকে বহু পরীক্ষায় প্রশ্ন আসে, তোমরা এই টপিকগুলো ভালো করে দেখে রাখবে। ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা সিটিজেনশিপ যেগুলো বললাম, এগুলো সম্পর্কে দেখে রাখবে। পার্ট 2-তে রয়েছে সিটিজেনশিপ, পার্ট 3-তে রয়েছে ফান্ডামেন্টাল রাইটস এবং পার্ট 4-এ রয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। অ্যাকচুয়ালি 5 থেকে 11 নম্বর ধারা পর্যন্ত রয়েছে নাগরিকত্ব বা সিটিজেনশিপ, যেটা পার্ট 2-এ। এবার 12 থেকে 35 পর্যন্ত রয়েছে যে ফান্ডামেন্টাল রাইটস, যেটা পার্ট 3-তে পড়ে। আর 36 থেকে 51 পর্যন্ত যেটা যে আর্টিকেল, সেই আর্টিকেলে রয়েছে হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, যেটা পার্ট 4-এর মধ্যে আসে। আর বেশি বলছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। এবং এই যে ফান্ডামেন্টাল রাইটসের যে বিষয়টা, এটা নেওয়া হয়েছে কিন্তু আমেরিকার কনস্টিটিউশন থেকে, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফাউন্ডেড ইন, ভারতের জাতীয় কংগ্রেস কোথায় স্থাপিত হয়েছিল? তো মনে রাখবে ভারতের জাতীয় কংগ্রেস স্থাপিত হয়েছিল বোম্বেতে। অ্যান্সার হবে অপশান এ, বোম্বে। কত সালে স্থাপিত হয়েছিল? 1885 সালে। কার দ্বারা স্থাপিত হয়েছিল? অ্যালান অক্টোভিয়ান হিউম। প্রথম যে সভা হয়েছিল কংগ্রেসের, সেই সভায় প্রতিনিধিত্ব কে করেছিল? উত্তর হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ডব্লিউসি বন্দ্যোপাধ্যায় বা ডব্লিউসি ব্যানার্জি। ডব্লিউসি ব্যানার্জি বা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় হচ্ছে কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিল। এর সঙ্গে সঙ্গে যে রাখবে, যখন কংগ্রেস স্থাপিত হয়েছিল, যখন কংগ্রেসের স্থাপন হয়েছিল, তখন ভাইসরয় ছিল লর্ড ডাফরিন। এটাও যে রাখবে, লর্ড ডাফরিন ছিল তখন ভাইসরয়। এই প্রশ্নগুলো বহুবার আসে, জাতীয় কংগ্রেস থেকে তো বহু প্রশ্ন আসে, তোমরা জানোই, দেখে রেখো। নেক্সট প্রশ্ন, ইন হুইচ ইয়ার ইউএনও অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ? কত সালে ইউএনও বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশনকে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছিল? তো মনে রাখবে ইউএনওকে পিস প্রাইজ বা শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল 2001 সালে। 2001 সালে ইউএনও শান্তি পুরস্কার পেয়েছিল। এবং মনে রাখবে একটা অর্গানাইজেশন রয়েছে যারা 3বার শান্তি পুরস্কার পেয়েছে, তো সেটা হবে হচ্ছে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস। এই ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস বা রেড ক্রস, এই সংগঠনটা 3বার নোবেল পুরস্কার পেয়েছিল। 1917 সালে পেয়েছিল, 1944 সালে পেয়েছিল, 1963 সালে পেয়েছিল। এগুলো মনে রাখবে, পরীক্ষায় পড়ে কিন্তু। এবং 2020 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম হচ্ছে 2020 সালে শান্তি পুরস্কার পেয়েছিল, নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল। এবং সবচেয়ে বেশিবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল যে সংগঠনটা, সেটা হলো ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস। বারবার এগুলো মনে রাখবে। আর ইউনাইটেড নেশন শান্তি পুরস্কার পেয়েছিল হচ্ছে 2001 সালে। এগুলো পরীক্ষা আসে, নোবেল পুরস্কার সম্পর্কে বিভিন্ন প্রশ্নই আসে। নেক্সট প্রশ্ন, কাম্বালা ইজ এ ট্র্যাডিশনাল বাফেলো রেস হেল্ড ইন দ্য স্টেট অফ। কাম্বালা ইজ দ্য ট্র্যাডিশনাল বাফেলো রেস হেল্ড ইন দ্য স্টেট অফ। কাম্বালা যে ট্র্যাডিশনাল বাফেলো রেস, সেটা কোন রাজ্যে হয়ে থাকে? তোমরা এই যে বাফেলো রেস, এই দেশের ছবি তোমরা অনেক জায়গায় দেখবে। উত্তর হবে হচ্ছে কর্ণাটকা। কর্ণাটক রাজ্যে এই কাম্বালা রেস হয়ে থাকে। এটা অ্যাকচুয়ালি বাফেলো রেস। নেক্সট প্রশ্ন, হু রোড দ্য বুক ইন্ডিয়া ডিভাইডেড? কে ইন্ডিয়া ডিভাইডেড বইটি লিখেছিল? ইন্ডিয়া ডিভাইডেড গ্রন্থটির লেখককে? ইতিহাসের বই, খুবই বিখ্যাত বই। তো মনে রাখবে উত্তর হবে হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ, সরি এখানে নামটা একটু ভুলে গেছে, রাজেন্দ্রটা মাঝখানে কে হয়ে গেছে, RAJ হবে, RAJENDRA, রাজেন্দ্র প্রসাদ। এটা কে হয়ে গেছে, তোমরা একটু ঠিক করে নিও। রাজেন্দ্র প্রসাদ ইন্ডিয়া ডিভাইডেড এই বইটি লিখেছিল। ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই ইন্ডিয়া ডিভাইডেড বইটি লিখেছিল। মনে রাখবে ইনি হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং ইনি সবচেয়ে বেশি সময় রাষ্ট্রপতি ছিলেন ইনি, ঠিক আছে। এছাড়া মনে রাখবেন যে উপরে অপশানে রয়েছে জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু দুটো বই পরীক্ষাতে বহুবার আসে, একটা হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া, আর একটা হচ্ছে গ্লিমস অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি। ডিসকভারি অফ ইন্ডিয়া, আর একটা হচ্ছে গ্লিমস অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি। এই দুটো বই সম্পর্কে বহু পরীক্ষাতে আসে, জওহরলাল নেহেরুর লেখা। আর ইন্ডিয়া ডিভাইডেড এটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদের লেখা। নেক্সট প্রশ্ন, হু ইজ চিফ অফ দ্য আর্মি স্টাফ ইন ইন্ডিয়া 2021? মানে হু ইজ চিফ অফ দ্য আর্মি স্টাফ অফ ইন্ডিয়া 2021? তো অ্যান্সার হচ্ছে
মনোজ মুকুন্দ নারভানে। মনোজ মুকুন্দ নারভানে হচ্ছে চিফ অফ দ্য আর্মি স্টাফ ইন ইন্ডিয়া। এই সঙ্গে সঙ্গে যে রাখবে এই যে বিপিন রাওয়াত রয়েছে অপশান বিতে, এই বিপিন রাওয়াত হচ্ছে ভারতের প্রথম ডিফেন্স স্টাফ, চিফ অফ ডিফেন্স স্টাফ। ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হচ্ছে বিপিন রাওয়াত। এগুলো পরীক্ষা আসে, বহু পরীক্ষাতে আসে, তবে এগুলো চেঞ্জ হয়, কিন্তু সবসময় যে ফিক্স থাকে তা না, এগুলো চেঞ্জ হয়। নেক্সট প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং রোড দ্য বুক আনহ্যাপি ইন্ডিয়া? মানে নিম্নলিখিত যে নামগুলো রয়েছে তার মধ্যে কে আনহ্যাপি ইন্ডিয়া বইটি লিখেছিল? এই ডিভাইডেড ইন্ডিয়া, আনহ্যাপি ইন্ডিয়া, এই বইগুলো সম্পর্কে বহু পরীক্ষাতে আসে। তো অ্যান্সার হচ্ছে লালা লাজপত রায়। লালা লাজপত রায় হচ্ছে এই আনহ্যাপি ইন্ডিয়া বইটি লিখেছিল। অপশান ডিতে রয়েছে দেখো সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোসের অসমাপ্ত বায়োগ্রাফির নাম জানো? মানে যেটা উনি শেষ করতে পারেনি, সেটা নাম হচ্ছে অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম। অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম, এটা হচ্ছে সুভাষচন্দ্র বোসের বায়োগ্রাফি, কিন্তু এটা উনি লিখে শেষ করতে পারেনি। এগুলো জেনে রাখবে, পরীক্ষাতে আসে। নেক্সট প্রশ্ন, এশিয়ান গেম 2022 উইল বি হেল্ড ইন হুইচ কান্ট্রি? 2022 সালে এশিয়ান গেম কোন দেশে আয়োজিত হবে? তো অ্যান্সার হবে হচ্ছে চায়না। চায়নাতে আয়োজিত হবে 2021 সালের এশিয়ান গেম। অ্যাকচুয়ালি চায়নার হ্যাংজাও বলে একটা প্রভিন্স রয়েছে, হ্যাংজাও প্রভিন্স, সেখানে আয়োজিত হবে। এবং এর সঙ্গে সঙ্গে জেনে রাখবে ভারতে কবে এশিয়ান গেম হয়েছিল। মনে রাখবে ভারতে টোটাল দুবার এশিয়ান গেম হয়েছিল। প্রথমবার এবার প্রথম এশিয়ান গেম হয়েছিল 1951 সালে। ওই প্রথম এশিয়ান গেম কিন্তু ভারতে হয়েছিল, নিউ দিল্লিতে। আর দ্বিতীয়বার যেটা হয়েছিল সেটা হচ্ছে 1982 সালে। এই দুবারই ভারত এশিয়ান গেম আয়োজন করেছিল, 1951 সালে এবং 1982 সালে। 2022 সালের এশিয়ান গেম আয়োজন করবে হচ্ছে চায়না। চায়নার হ্যাংজাও প্রদেশে এই এশিয়ান গেমটা হবে, 2022 সালের এডিশনটা। নেক্সট প্রশ্ন, দ্য টোটাল নাম্বার অফ হাইকোর্ট ইন ইন্ডিয়া ইজ? টোটাল নাম্বার অফ হাইকোর্ট ইন ইন্ডিয়া ইজ? ভারতে টোটাল কতগুলো হাইকোর্ট রয়েছে? সংবিধানে তো বলা রয়েছে যে প্রত্যেকটা রাজ্যের জন্য একটা করে হাইকোর্ট থাকবে, কিন্তু সবটা রাজ্যের জন্য নেই। তো বর্তমানে ভারতে 25টা হাইকোর্ট রয়েছে। অপশান ডি অ্যান্সার হবে, 25টা হাইকোর্ট। মনে রাখবে লাস্ট যে হাইকোর্ট সেটা হচ্ছে তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশের হাইকোর্ট, লাস্ট হাইকোর্ট। ঠিক আছে, এগুলো জেনে রাখবে, পরীক্ষা আসে। এবং সবচেয়ে পুরনো হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট বা ক্যালকাটা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট বলে ভুল হয়ে যাবে, ক্যালকাটা হাইকোর্ট। মনে রাখবে 2001 সালে ক্যালকাটা নামটা চেঞ্জ করে কলকাতা করা হয়েছে। ক্যালকাটাকে চেঞ্জ করে কলকাতা, মানে সি কে চেঞ্জ করে কে দেওয়া হয়েছে। হ্যাঁ, ক্যালকাটা শুরু হয় সি দিয়ে আর কলকাতা শুরু হয় কে দিয়ে। তো 2001 সালে এটা চেঞ্জ করা হয়েছে, কিন্তু হাইকোর্টের নাম কিন্তু চেঞ্জ করা হয়নি। হাইকোর্টের নাম ক্যালকাটা হাইকোর্ট ছিল, ক্যালকাটা হাইকোর্ট আজও রয়েছে। এটা জেনে রাখবে, সবচেয়ে পুরনো হাইকোর্ট হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট। এবং বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা 25টা। কেউ হয়তো পলিটি খুব ভালো করে পড়েছে, সে ভাববে যে প্রত্যেকটা রাজ্যের তো একটা করে হাইকোর্ট থাকার প্রয়োজন আছে, হাইকোর্ট প্রয়োজন বলে সংবিধানে আছে, তার মানে প্রত্যেকটা রাজ্যের একটা করে হাইকোর্ট আছে, তো সে 28টা মেনে দিতে পারে, সে 28টা অ্যান্সার করে দিতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, ভারতে 25টা হাইকোর্ট রয়েছে। যেমন নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ইনপুট ডিভাইস? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ইনপুট ডিভাইস? নিম্নলিখিত অপশানগুলোর মধ্যে কোনটা ইনপুট ডিভাইস নয়? যে ওসিআর যেটা রয়েছে, ওসিআরের পুরো নাম হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন হচ্ছে ওসিআরের পুরো নাম। কমটা সম্পর্কে আমি জানি না, তারপর দেখি। অপটিক্যাল স্ক্যানারও একটা ইনপুট ডিভাইস। তো এখানে জানতে চাইছে কোনটা ইনপুট ডিভাইস নয়। তারপরে যেটা রয়েছে ভয়েস রিকগনিশন ডিভাইস, এটাও ইনপুট ডিভাইস। তার মানে এই কমটা হবে COM, কম। এটা অপশান টেস্টেই হয়ে যাবে। আমি কমটা কী জিনিস সেটা জানি না, কিন্তু বাকি যে তিনটে, সেই তিনটে কিন্তু ইনপুট ডিভাইস। তার মানে ওই কমটাই ইনপুট ডিভাইস নয়। ওই যে ওসিআর যেটা রয়েছে, ওসিআর কী করে না, সেই টেক্সটকে আইডেন্টিফাই করে এবং সেটাকে কনভার্ট করে এডিটেবল টেক্সটে পরিণত করে, মানে যে টেক্সট এডিট করা যাবে এরকম টেক্সটে পরিণত করে দেয় ওসিআর টেকনোলজি। ওসিআর পুরো নাম হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন বা ওসিআর, অপটিক্যাল স্ক্যানার, ভয়েস রিকগনিশন ডিভাইস, এই তিনটেই হচ্ছে ইনপুট ডিভাইস। অর্থাৎ কম হচ্ছে ইনপুট ডিভাইস নয়, COM, কম। তোমরা একটু সার্চ করে দেখো কমটা কি, পারলে আমার কমেন্টে জানিও। নেক্সট প্রশ্ন, চন্দ্রযান 2 মিশন ওয়াজ লঞ্চড অন? চন্দ্রযান 2 মিশন ওয়াজ লঞ্চড অন, কত সালের কত তারিখে এই চন্দ্রযান 2 মিশন লঞ্চ করা হয়েছিল? তো মনে রাখবে চন্দ্রযান 2 লঞ্চ করা হয়েছিল 22শে জুলাই 2019 সালে। 22শে জুলাই 2019 সালে চন্দ্রযান 2 মিশন লঞ্চ করা হয়েছিল। এবং এর সঙ্গে সঙ্গে জেনে রাখবে ওই ল্যান্ডার আর রোভারের নাম পরীক্ষা পড়ে। ল্যান্ডার নাম হচ্ছে বিক্রম, চন্দ্রযান 2 মিশনের যে ল্যান্ডার ছিল তার নাম হচ্ছে বিক্রম, আর প্রোগ্রান হচ্ছে রোভারের নাম। ঠিক আছে, লুনার রোভার যেটা, তার নাম হচ্ছে প্রোগ্রান।
প্রজ্ঞান, এটা পরীক্ষা আসে, এনটিপিসিতে বহুবার পড়েছে এই প্রশ্ন। চন্দ্রযান 2 সম্পর্কে অনেকগুলো প্রশ্ন এনটিপিসিতে এসেছিল। তার মধ্যে সবচেয়ে বেশি এই মিশন কবে লঞ্চ হয়েছিল, তার রোভারের নাম কী ছিল, আর ল্যান্ডারের নাম কী ছিল, এটা বহুবার পড়েছে। এর সঙ্গে সঙ্গে যে রাখবে ইসরো এগুলো লঞ্চ করে, তো ইসরোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইসরোর হেডকোয়ার্টার অ্যাকচুয়ালি অবস্থিত হচ্ছে আন্তরিক্স ভবন। কোথায় সেটা? ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরের যে আন্তরিক্স ভবন বলে একটা রয়েছে, সেটা হচ্ছে ইসরোর হেডকোয়ার্টার। এবং এর সঙ্গে সঙ্গে যে রাখবে ইসরো হচ্ছে 15ই আগস্ট 1969 সালে স্থাপন হয়েছিল। ইসরো 15ই আগস্ট 1969 সালে স্থাপন হয়েছিল। স্থাপন কে করেছিল? বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই 15ই আগস্ট 1969 সালে এই ইসরো স্থাপন করেছিল। এর হেডকোয়ার্টার বর্তমানে ব্যাঙ্গালোরের আন্তরিক্স ভবনে রয়েছে। চন্দ্রযান 2 মিশন 2019 সালের 22শে জুলাই লঞ্চ করা হয়েছিল। এর ল্যান্ডারের নাম ছিল হচ্ছে বিক্রম, আর রোভারের নাম ছিল হচ্ছে প্রজ্ঞান। এগুলো খাতায় নোট করে নাও, তাহলে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এলে মিস খাবে না। এগুলো সব এনটিপিসির প্রশ্ন আমি যা দেখছি। নেক্সট প্রশ্ন, ফ্রম হুইচ কান্ট্রি মহাত্মা গান্ধী রিটার্নড টু ইন্ডিয়া ইন 1915? ফ্রম হুইচ কান্ট্রি মহাত্মা গান্ধী রিটার্নড টু ইন্ডিয়া ইন 1950, মানে 1915 সালে কোন দেশ থেকে মহাত্মা গান্ধী ভারতে এসেছিল? এটা খুবই সহজ প্রশ্ন। অ্যান্সার হচ্ছে সাউথ আফ্রিকা। 1915 সালে সাউথ আফ্রিকা থেকে উনি ভারতে এসেছিল। এবং মনে রাখবে দিনটা ছিল হচ্ছে 9ই জানুয়ারি। অ্যাকচুয়ালি উনি মুম্বাইয়ে এসেছিল সাউথ আফ্রিকা থেকে মুম্বাইয়ে এসেছিল 9ই জানুয়ারি 1915 সালে। এবং এই 9ই জানুয়ারি কিন্তু এই মহাত্মা গান্ধীর আশাকে স্মরণ করে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। বহু পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রবাসী ভারতীয় দিবস কত তারিখে পালন করা হয়? তো অ্যান্সার হবে 9th জানুয়ারি। কেন পালন করা হয়? ওই দিন গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে মুম্বাইতে এসেছিল 1915 সালে। বহু পরীক্ষায় এই প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন, পিপলি ঘাট পাস ইজ লোকেটেড ইন হুইচ মাউন্টেন? পিপলি ঘাট খুব ইম্পর্টেন্ট, এনটিপিসিতে এসেছে, এটা এনটিপিসির প্রশ্ন। পিপলি ঘাট পাস কোথায় অবস্থিত? মনে রাখবে পিপলি ঘাট পাস অ্যাকচুয়ালি রাজস্থানে। রাজস্থানে কোন পর্বত হবে? অ্যান্সার হচ্ছে আরাবল্লী। রাজস্থানে আরাবল্লী পর্বতের মধ্যে এই পিপলি ঘাট পাসটা রয়েছে। এই কোশ্চেনগুলো সবই এনটিপিসিতে এসেছে, এগুলো সব এনটিপিসিরই প্রশ্ন দিয়ে দিয়েছে। নেক্সট প্রশ্ন, তামাশা ইজ আ ফেমাস ফোক ড্যান্স অফ হুইচ স্টেট অফ ইন্ডিয়া? তামাশা ভারতের কোন রাজ্যের একটি লোকনৃত্য, একটি বিখ্যাত লোকনৃত্য? ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্যের নাম হচ্ছে তামাশা? অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের লোকনৃত্য হচ্ছে তামাশা। আরও অনেকগুলো লোকনৃত্য সম্পর্কে প্রশ্ন আসে, আমি বলে দিচ্ছি কয়েকটা। এই যে মহারাষ্ট্র রয়েছে, মহারাষ্ট্রের কয়েকটা গুরুত্বপূর্ণ লোকনৃত্য হচ্ছে কলি, গোন্ধাল, লাভানি। এসব নামগুলো একটু অদ্ভুত রকমের নাম লাগবে। লাভানি, কলি, গোন্ধাল, এগুলো হচ্ছে মহারাষ্ট্রের। আর উত্তরপ্রদেশে একটা বিখ্যাত নাচ রয়েছে উত্তরপ্রদেশের, সেটা হচ্ছে নটাঙ্কি। এটা বহু পরীক্ষা আসে। নটাঙ্কি হচ্ছে উত্তরপ্রদেশের একটা লোকনৃত্য। এর পাশাপাশি রয়েছে রাসলীলা, ঝোরা, চাপ্পেলি, এগুলো সব ওই নটাঙ্কি আর রাসলীলা, এই দুটো সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে। তো অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ। আর মহারাষ্ট্রের দুটো আসে, সেটা হচ্ছে তামাশা আর কলি, এই দুটো সম্পর্কে প্রশ্ন আসে। তামাশা হচ্ছে মহারাষ্ট্রের, কলিও মহারাষ্ট্রের, আর নটাঙ্কি আর রাসলীলা হচ্ছে উত্তরপ্রদেশের। এগুলো প্রশ্ন আসে, বহু পরীক্ষা আসে। নেক্সট প্রশ্ন, ইউএনও ওয়াজ স্ট্যাবলিশড ইন হুইচ ইয়ার? ইউএনও মানে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কত সালে স্থাপিত হয়েছিল? মনে রাখবে ইউএনও স্থাপিত হয়েছিল হচ্ছে 1945 সালে। 1945 সালে ইউএনও স্থাপিত হয়েছিল, স্থাপন হয়েছিল। এবং 1945 সালে ইউএনও স্থাপন হয়েছিল। এবং জেনে রাখবে ইউএনের প্রথম সেক্রেটারি জেনারেল ছিল হচ্ছে ট্রিগভি লি। ট্রিগভি লি হচ্ছে ইউএনওর প্রথম সেক্রেটারি জেনারেল। এবং বর্তমান সেক্রেটারি জেনারেল হচ্ছে অ্যান্টোনিও গুতেরাস বা গুতেরেস। ইনি হচ্ছে অ্যাকচুয়ালি পর্তুগালের নাগরিক। ঠিক আছে, আমি যে বললাম ট্রিগভি লি, যিনি ইউএনের প্রথম সেক্রেটারি জেনারেল ছিল, উনি হচ্ছে নরওয়ের। ঠিক আছে, নরওয়ের লোক। আর অ্যান্টোনিও গুতেরাস হচ্ছে যিনি বর্তমান সেক্রেটারি জেনারেল, ইনি হচ্ছে পর্তুগালের লোক। এই ইউএনও স্ট্যাবলিশ হয়েছিল হচ্ছে 1945 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। আশা করি তোমরা ইতিহাসে পড়েছো এগুলো। নেক্সট প্রশ্ন, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক নামে পরিচিত? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক, একদম মুখস্থ করে নাও, জন ম্যাকার্থি। জন ম্যাকার্থি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক। জন ম্যাকার্থি, এটা মুখস্থ করে নাও, একদম সহজ, পরীক্ষা আসে, জন ম্যাকার্থি। নেক্সট প্রশ্ন, এটাই আজকে লাস্ট প্রশ্ন, পরের দিন আবার এরকম একটা ভিডিও দিয়ে দেবো। আশা করি এই ভিডিও সিরিজ থেকে তোমরা উপকৃত হবে। এটাই লাস্ট প্রশ্ন,
কি বলছে না, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ এসএসএল, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ এসএসএল, এসএসএল এর পুরো নাম কি, এসএসএল, মনে রাখবে এসএসএল এর পুরো নাম হচ্ছে সিকিওর সকেট লেয়ার, সিকিওর সকেট লেয়ার। তাহলে কি হবে আনসারটা, অপশান এ, অপশান এ হচ্ছে অ্যান্সার, সিকিওর সকেট লেয়ার। অ্যাকচুয়ালি এই যে এসএসএল সিকিওর সকেট লেয়ার, এটা দুটো কম্পিউটারের মধ্যে যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের একটা সিকিউরিটি প্রোভাইড করে থাকে, এটাই আমি জানি অ্যাকচুয়ালি। তো আজকে এই পর্যন্তই, আশা করি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। পরের দিন আরও একটা এরকম ভিডিও দিয়ে দেবো, তোমরা দেখতে থেকো। চ্যানেলের ডেসক্রিপশান লিঙ্ক একবার দেখো, প্লেলিস্ট আছে ওখানে দেখো, ওখানে অনেক ভালো ভালো ভিডিও আছে, তোমরা দেখো। ধন্যবাদ।